লাগলো ইতিহাসের এক্সিবিশন, আজব এক কম্বিনেশন, লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো। বাংলার নবাব উইথ এক্স গার্লফ্রেন্ড, গোপাল ভাঁড় তার বেস্ট ফ্রেন্ড, লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো। বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে, ঢাকার ভানুর সাথে ডাকাত ভিখু ভিড়েছে, একটা হ্যালুসিনেশন সব কিছু হেঁটে দিয়েছে। এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো। আপনাকে বারবার বলেছি আমাকে ডিস্টার্ব না করতে, আপনি কিন্তু আমার কোনো কথা শুনছেন না। আমি কিন্তু আপনাকে এখন দেখে ছাড়বো। আমি আপনাকে কই ডিস্টার্ব করতেছি? আপনার সাথে তো কপিলার দেখা হলো না। আমনে তো দেখা করতে দিতে চাইলেন না, দেখেই হইল না। এত হাসি আপনার হাসি কইতে কি কইবেন না? আমার কিছু বলার নেই। বুঝছি, আমারও আপনি কইবেন না? আমি শুনতে চাই, আপনার সব কথা আমি শুনতে চাই। কোন? আমি তো একবার কইলামই, আমার গহনের কিছু নাই। বুঝছি, আমারে বিশ্বাস করতে পারতেছেন না। আমারে কেন বিশ্বাস করবেন? আমি কি? না, কোনোভাবেই না, এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য না। আমি বলছি না যে আমাদের মধ্যে প্রেমের বিয়ে ছিল, আমাদের মধ্যে কোনো বোঝাপড়াও হয়নি, প্রেম মহব্বত তো দূরে থাক, আমাদের মধ্যে ঠিকমতো ফোনে কথাও হয়নি, মাসে একবার হতো। কি বলছেন আপনি এসব উল্টাপাল্টা কথা? আমার ব্রেনের উপর কিন্তু প্রচন্ড প্রেশার পড়ছে, আপনি এসব কথা বলা বন্ধ করুন প্লিজ। আমি স্কলারশিপ নিয়ে আমেরিকা চলে যাচ্ছিলাম, অথচ আমার বাবা মা কি নাছোড়বান্ধা, আমাকে বিয়েতেই ছাড়বেই ছাড়বে, কিন্তু কোনো পাত্রী ঠিক নেই। রাজকুমারীর আপনাকে পছন্দ ছিল, যেদিন চলে যাব সেদিন সকালেই কাজীটাকে বিয়ে পড়ানো এবং বিকেলের ফ্লাইটে আমি আমেরিকা চলে গেলাম। আচ্ছা, সেদিন তুমি বিয়েতে রাজি হয়েছিলে কেন? মেয়ে নাকি এত তাড়াতাড়ি হুট করে কোনো কিছুতে রাজি হয়? আপনি কি বলছেন? আপনাকে আমি বিয়ে করেছি? অসম্ভব! আপনি কি সমস্ত ফালতু কথা বলছেন আমাকে? আপনি যান যান, এখানে আর আসবেন না, যান। বাপরে বাপ, কি পরিমাণ ফালতু মিথ্যা কথা আমার বলতে, আমারই তো মাথা ব্যথা করতেছে। বেডির তো আসলে একটা খবর আছে, তাই ঘুমাই। আমার না অনেকক্ষণ ধরে কিরকম যেন অস্থির অস্থির লাগতেছে। কেন? নামটা না শোনা পর্যন্ত। নামটা তো কইলেন না। এত কিউরিওসিটি ভালো না কুবের। আপনি না কথাবার্তা জানি কিভাবে কন, একটা কথা কয়ে এমন একটা জায়গায় শেষ করেন, পরের কথাটা না শোনা পর্যন্ত ভিতরে হাসপাস করতে দেয়। তুমি কি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার ট্রাই করছো? আপনার যে আবেগ দিয়ে বধ করা যায় না, এটা আমার থেকে ভালো কে জানে। শোনো, এই পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় কিছু কিছু মানুষ আছে যাদের কাজই হলো তথ্য সংগ্রহ করা। এদেরকে সংক্ষেপে আমরা বলি ডিবি ম্যান, মানে হচ্ছে ডেটাবেজ ম্যান। এরা বিভিন্ন সূত্র থেকে, বিভিন্ন সোর্স থেকে অনেক তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্যগুলো বিভিন্ন এজেন্সি, দেশ কিংবা মানুষের কাছে বিক্রি করে। এরা কি এই কাম টাকার বিনিময় করে? হ্যাঁ, অনেক টাকা। তাতে মেলা টাকা, অনেক বড় লোক। তবে তাদের এই কাজের পেছনে অনেক খরচও আছে। বিভিন্ন তথ্য সংগ্রহ করতে গিয়ে খরচ হয় এবং তাদের নিজস্ব জানমালের সিকিউরিটির জন্য অনেক টাকা খরচ করতে হয়। ও আল্লাহ গো, কত ধান্দা যে আছে এই পৃথিবীতে। আচ্ছা, তাহলে এবার আপনি আমার একটু জ্ঞান দিয়া সমৃদ্ধ করেন। জেমগনের খাস লোকটা কে? কি হলো, চুপ করে আছেন কেন? কোন? আপনি তাকে খুব ভালো করে চেনেন। অবশ্য একজন না, দুইজন।
দেবদাস এবং ভানু। তাহলে আপনি যদি জানেন দেবদাস আর ভানু জেমকনের লগে যুক্ত এবং আদম বাজারের ধান্দাতে হেরাও আছে, তাহলে হেগরে আপনি গ্রেফতার করেন নাকি? প্রমাণ কি? আপনার হাতে প্রমাণ আছে না? না। তাহলে আপনি কি করে বুঝলেন ওনারা জড়িত? ভুলটা আসলে দেবদাসই করেছে। কিরকম? দেবদাস নিজে এসে আমার সাথে যোগাযোগ করেছে। জেমকন আসলে আমার এখানে আসার খবরটা পেয়ে গিয়েছিল, আর দেবদাস যেহেতু জেমকনের খুব কাছের লোক, সেই দেবদাসকে আমার কাছে পাঠিয়েছে। কিন্তু আপনার লগে যোগাযোগ করে দেবদাসের এরকম একটা গল্প ফাদার কি দরকারটা ছিল? অনেকগুলো দরকার ছিল। প্রথম কারণ হচ্ছে আমার টাইম কিল করা। জেমকন জানে যে আমার কাছে যদি দেবদাস এসে একটা হেল্প চায় এবং আমি বাধ্য থাকবো তাকে সাহায্য করতে, এতে আমার সময় নষ্ট হবে রহস্য উদ্ঘাটনের জন্য, আর এই সময়টা জেমকনের খুব দরকার ছিল এবং সে সেই কাজটাই করেছে। কিন্তু আপনি তো কইছিলেন হেরা তো ভয়ঙ্কর বুদ্ধিমান। হ্যাঁ, এবং এই কথা আমি এখনো বলি। তাইলে হেরা এত কাছে খেলা খেলতে গেল কে? আপনি তো ধরে লাইলেন। কারণ ও জানে যে দেবদাসের বলা এই গল্পের ফাঁকফোকর আমি ঠিকই ধরে ফেলবো এবং দেবদাসকে সন্দেহ করব। তার মানে দেবদাসে ফাঁসানোর লিগে ওরে দিয়া এরকম গল্প কইছে? দেবদাস আর ভানু আসলে জেমকনের হাতের পুতুল, ও যা বলবে তাই ওরা করবে। আচ্ছা, দলিলে আর কার কার নাম আছে? আছে, অনেকগুলা নাম আছে। আচ্ছা, এই লিস্টের মধ্যে কি খালি পোলাগন নামে আছে, অন্য কোনো মাইয়া নাই? আমার কি হবে বলেন তো? উফ, আবার এটার একটা সলিউশন হওয়া দরকার না? যে মানুষের মন ছাড়া কি মানুষ বাঁচতে পারে? আমার মন তো আপনার কাছে, আমি কি করে বাঁচবো? আমার কাছে কিচ্ছু নেই। এটা অবশ্য ঠিক বলেছেন, আপনার কাছে তো আসলে ধন দৌলত, টাকা পয়সা, গয়না কিছুই নেই, কিন্তু এটা তো আসলে ফিল করার বিষয়। একটাবার ফিল করেন, একটু টের পাবেন। বিষয়টা হলো মনের। চুপ। সব কিছুতে চুপ বললে হবে না। এই যে আপনি এত কথা বললেন, এত সময় রইলেন, এর জন্য ডলার চাইবেন না? আপনার নামে একটা বাকির খাতা খুলেছি, সেখানে লিখে রেখেছি। প্রপোজ করছেন যে বাকির খাতায় ডলার জমা করছেন? এখানে একটা বিষয় আছে, আমি তো সব কিছু হারাতে পারি না, তাই না? আপনি যদি মনটা দেন তাহলে আমি ডলার না হলে ফেরত দিয়ে দেবো। থাক, বুঝতে পেরেছি। আপনি গাছেরটাও খাবেন, নিচেরটাও করবেন। এত তাড়াতাড়ি সব কিছু বুঝে যান আপনি? তাড়াতাড়ি বুঝি বলেই হয়তো ভুল বুঝি। এই তো আবার অন্ধকার চিপাগুলিতে ঢুকে গেলেন। কোথায় যে অন্ধকার আর কোথায় যে আলো সেটাই তো বুঝতে পারছি না। আমার একটা পরামর্শ শুনেন, যা হয়েছে যতটুকু হয়েছে নিজের মতো করে নেন। বুঝলাম না। কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা সলভ করে ফেলেন। সব ভুল কি সলভ করা যায় না বাবা? যায় যায়। পরীক্ষার খাতায় ভুল করলে সেটা সলভ করতে পারবেন? ওই পরীক্ষা হয়তো পারবো না, তবে পরের পরীক্ষায় ঠিকই পারবো। আর পরের পরীক্ষায় যদি প্রশ্ন কমন না পড়ে? শোনেন, গুরুদেব বলেছেন যে মানুষ হচ্ছে বৃত্তের মতো। মানুষ যখন খারাপ বৃত্তের ভিতরে ঢুকে পড়ে তখন সে খারাপের ভিতরে থাকে, আর মানুষ যখন ভালো বৃত্তের ভিতরে ঢুকে পড়ে তখন সে ভালোর দিকে যেতে থাকে। চিন্তা সবসময় পজিটিভ করতে হয়। আপনার আদর্শ না খারাপ আদর্শ? তাহলে এত ভালো কথা বলেন কি করে? আমাদের আদর্শ খারাপ, তবে আমরা খারাপের ভিতরে ঢুকে মানুষের ভালোগুলো দেখতে চাই। একটা কবিতা কি শুনেছেন? আমি প্রভুর পায়ের কাছে কুকুরের মতো বসে থাকি, তার ভেতরের কুকুরটাকে দেখব বলে। বাহ, ভারী মিনিংফুল। নিন আপনার ডলার, দেন এবার আমার মন। ফাইজলামে রাখেন তো প্লিজ, নেন না। আমি তো আসলে এই ডলার খরচ করতে পারবো না। রাখেন, আপনার কাছেই রাখেন। বললাম তো খরচ করতে পারবো না, প্লিজ আপনি রেখে দেন। ঠিক আছে, আমি তাহলে যাই। প্রয়োজন হলে কোথায় পাবো? আপনি মনে মনে আমাকে ডাকবেন, ভালো করে ডাকবেন, আমি আপনার সামনে হাজির হয়ে যাব। ঠিক আছে?
ধন্যবাদ। আচ্ছা সোহানা, কুবেরকে তোর এতটা বিশ্বাস করা ঠিক হচ্ছে? আর তো কোনো উপায় নেই দোস্ত। এই কাজের জন্য তো আমিই এনাফ। না, কেন? কারণ ব্যাপারটা অনেক রিস্কি। আমি নিজের সেফটির জন্য রিভলভার আনিয়েছি। তোকে যতটুকু জড়ানো দরকার ছিল জড়িয়েছি, এর থেকে বেশি আর জড়ানো উচিত হবে না। কোনো সমস্যা নেই দোস্ত, আমি পারবো। এক কথা এতবার বলতে ভালো লাগে না আলেয়া। দোস্ত আমাকে একটু নামগুলো বল না। আলেয়া তুই কি হয়েছে বলবি? না কিছু না। আচ্ছা বাদ দে। আচ্ছা রেডি হো, বাইরে যাই। না আমার এখন বাইরে যেতে ইচ্ছে করছে। কেন, কি হয়েছে? শরীরটা ভালো লাগছে না। ও তাহলে আমিও বের হব না। ঠিক আছে, একটা কাজ করি, কুবেরকে বলে আসি, কুবের অপেক্ষা করছি। ও হ্যাঁ আমিও তাহলে একটু বের হব। কোথায় যাবি? আরে এখানে সাথে দেখা। কইলাম তো তুমি যেটা চাইবা এটাই হইব। এত কিছু তুমি আমার কাছ থেকে লুকিয়েছো, আর বিশ্বাসই হচ্ছে না। ডরাইয়া মানে লজ্জায় বলি নাই। আমাকেও তোমার ভয় পেতে হবে মজিদ? বেশি ভালোবাসার তো এটাই প্রবলেম, মায়া। হারানোর ভয় থাকে, ছোট হওয়ার লজ্জা থাকে। সত্য বললে কেউ কাউকে হারায় না। আমি আগে দুটা হাঙ্গা করছি, এটা শুনলে তুমি আমার বিয়ে করতা। হাঙ্গা? বিয়া আমি আগে দুটা বিয়ে করছি, এটা শুনলে তুমি আমার বিয়ে করতা। আমি তো তোমার অতীত দেখতে যাইনি মজিদ, আমি তো তোমাকে তোমার বর্তমান দেখে ভালোবেসেছি, তোমাকে বিয়ে করেছি। এর লাগে তো কই তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি তোমার কাছে ক্ষমা চাইতাম না, আসলে আমার দোষ। তোমারে আমার পাশে রাখার মতো যোগ্যতা আমার নাই। অযোগ্যতা কোনো অপরাধ না মায়া। আমি তোমার অনেক ভালোবাসি, অনেক। আমি তোমার সাথে বাঁচতাম না, অনেক ভালোবাসি মায়া। বিশেষ করে আমি তোমার অনেক ভালোবাসি মায়া। আমি এত ভালোবাসি কেন তোমারে? জানো আমি এত ভালোবাসি তোমারে। আলেয়া, তুমি কোনো মেয়ে বিকুরে চেনো না। দরকার হইলে মুই শারমিনরে ডিভোর্স দিব, এর পরেও তোমারে মোর লাগবে। কেন কেন? আমারও তো একই প্রশ্ন, কেন? এসব করে কি লাভ ভিকু ভাইয়া? বিশ্বাস করেন আমার মধ্যে সামান্যতম ইমোশন নেই। হ্যাঁ আপনার সঙ্গে আমার একটা চেনা জানা ছিল, কথা বলেছি। সেই দায়িত্ববোধ থেকে মনে করেছি এটা আপনার থেকে নিয়ে নেওয়া আমার উচিত, ব্যাস এইটুকুই। কিন্তু এটাকে আপনি আপনার প্রতি আমার দুর্বলতা ভাববেন না প্লিজ। আমি আছি মহাযন্ত্রণায়। একজন হুট করে এসে বলে আপনি নাকি তার হাজবেন্ড। আরে বাবা, আমি তো জানি আপনার ওয়াইফ আছে, সংসার আছে, অথচ আপনি আমার পেছনে পাগলের মতো ঘুরছেন। কটা দিন গেলেই সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ খবরদার, আমাকে খুঁজে বের করার চেষ্টা করবেন না। আমি 8-10টা মেয়ের মতো না, অতএব কোনো রকম সিম্পেথি অর্জন করার চেষ্টা করবেন না। আসি। আলেয়া দাঁড়াও, হাত ছাড়েন। মোর একটা কথা আছে। আলেয়া, মুই তোমার রিকোয়েস্ট মাইনে নিতে আসি, মুই তোমারে আর কখনো ডিস্টার্ব করব না, কিন্তু আমি আর পারতে আসি না আলেয়া, আমি আর পারতে আসি না। আমি এতটা ভাঙ্গিয়ে পড়ছি, আমি তোমার দ্বারা কেমনে যে বলি, আমি আসলে নিজের লগে নিজে পাই দিয়ে উঠতে আসি না। তুমি আমার দ্বারা আমার ফেরত দেওয়ার ব্যবস্থা করো আলেয়া, ফেরত দেওয়ার ব্যবস্থা করো। তো আমি এখন কি করব বলেন? আপনিই বলেন আমি কি করতে পারি। না কিচ্ছু না,
তুমি কি করবা? কারো কিছু করা লাগবে না। খেলাটা খেলতেছে ক্রিয়েটর, বুঝলি? তারপরে চাক্কি লাগাই দিছে। চাক্কি কি বুঝোস? বুঝলাম না। চাক্কি মানে হচ্ছে কি চাক্কা, চাকা মানে গড়ায় গড়ায় চলে। ও, এবার বুঝতে পারছি। এ চাক্কি দিয়া ঘুরে ঘুরে চলবি। কোথাও গোত্তা খাইলে জায়গা বদলাই ফেলাবি, গোত্তা খাবি জায়গা বদলাবি। তোমার কথার আগামাথা কিছুই বুঝতেছি না। বুঝোস নাই? খেলনা গাড়ি দেখছোস ব্যাটারি দিয়ে চলে? হ্যাঁ সোজা যাইতে থাকে, কোথাও বাধা মানে না, বাধা দিলে আবার অন্যদিক চলে যায়, দেখছোস? হ্যাঁ দেখছি। ঠিক ওইভাবেই আগাইতে থাকবি। আচ্ছা ভাইয়া, তুমি লাবণ্যকে চেনো? চিনি না, জানি। কিভাবে জানো? সব খবর আমি পাই, অ্যান্টেনা লাগায় রাখছি তো, সব খবরই অ্যান্টেনায় ধরা পড়ে। আমি কি করবো? তুমি আসলে কে কাঞ্চু ভাইয়া? আমি বস, তোর বস। গুরুদেব ডাকস না আমারে? হ্যাঁ ডাকি, কিন্তু তুমি এত কিছু জানো কিভাবে? এই খেলাটা আমি খেলতেছি, এই খেলার ক্রিয়েটার আমি, তুই খালি দেখবি। কেমনে দেখুন? তুমি তো আমার এই স্টেডিয়াম থেকে বাইরে করে দিছো। হারামজাদা, স্টেডিয়ামের দেওয়াল ফুটা কইরা দেখবি, কিন্তু খবরদার আমি যাতে না বুঝি যে দেওয়াল ফুটা করছোস, জানলে একেবারে বাইরে ছাতায় উঠা করে ফেলো। আরে তুমি তো আজব মানুষ দে, তুমি নিজে আমার কইতেছো ওয়াল ফুটো করে দেখতে, আবার তুমি কইতেছো যে ওয়াল যে ফুটো হয়েছে এটা তুমি দেখলে আমার বাইরে আমার কোমর ভাঙিয়ে ফেলবো, এটা কোনো কথা? ক্রিয়েটাররা এমনই হয়। তোমার কথা আবার আমি কিছুই বুঝতেছি না। হারামজাদা, মাথার ভেতর তো গরুর লেদা, এইসব তোর মাথায় ঢুকবো না। আমার মাথা না ঢুকাই ভালো। আচ্ছা গুরুদেব, তোমার নিশ্চয় বউ আছে, ভাব হিসাবরে তো কোনোদিন দেখলাম না। সমুদ্রের তলে ডুব দিয়ে গিয়ে দেখায় গা, যা বাগেন থেকে। গুরুদেব, তুমি আমারে যতই রাম ছাগল ভাবো না কেন, আমি কিন্তু এতটা রাম ছাগল না। লাবণ্যকে তুমি কিভাবে জানো সেটা কিন্তু আমি জানি গুরুদেব। তাহলে তুমি চলে যেতেছ? কই যাবা? আজকে নাকি কালকে যাও? না, আমি আজকেই যাব। তাহলে তো আমার আর কিছুই রইল না। কি রইল না? কিছুই না, আমার তো সব শেষ হয়ে গেল। আমি তোমার যেতে দিতাম না। আমি ছাড়া আমাকে অন্য কেউ আটকাতে পারে না বুঝি? যদি তাই পারতো তাহলে আমার বাবা মাই পারতো। আমিও পারতাম না? না। এটা তোমার শেষ কথা? হ্যাঁ। যাওয়ার আগে সুইটা দিয়া আমার পেটটা কোথা মেরা মইরা আমার লাশের উপরে তুই যাবি। তাই? হ্যাঁ। এসব রাবির জিনিস তুমি হাতে নিয়েছো কেন? ছুরি ভালো ছুরি রে, মারো মারে, মারো ছুরি দিয়া। অনেক হচ্ছে, আর রুমে থাকতে ভালো লাগছে না, চলো বাইরে যাব। সত্যি কইতেছ? তুমি আমার ক্ষমা করছো? তুমি যা করেছো আমার জন্যই তো করেছো, আমাকে ভালোবেসেই তো করেছো। মাথার স্ক্রু কি ঢিলা আছে নাকি? কোথা থেকে আসছেন? এই বিকু, এইখানকার পাগলাগারদের নাম কি বলো দেহি? তুমি সত্যি আরে জানতে পারতে আছো না? সে হইছে কি লোকাল দৈত্য। আরে উনি যেই হোক, মোর কি? আচ্ছা তোমার গা থেকে না গন্ধ আসছে, তুমি কি শাওয়ার নাও না? আসলে সারাদিন রাস্তায় রাস্তায় থাকি তো। তাই তো বলি।